আমাদের দীর্ঘ পথ চলায় আমাদের বিভিন্ন সময় সুযোগ হয়েছে চমৎকার মানুষের সাথে আপনাদের আলাপ করিয়ে দেওয়ার। সকালের বাংলাদেশে অনুরাগী, গুণগ্রাহী, সমালোচক অনেকের সাথেই তো আমাদের কথা হয়েছে। গত লম্বা সময় আপনাদের সাথে আমরা বিভিন্ন ইতিহাস ভাগাভাগি করবার চেষ্টা করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আগ্রে ধরবার মতো, আমাদের অহংকার করবার মতো এরকম গুণী ব্যক্তিত্ব যারা আছেন তাদের উপস্থাপন করবার চেষ্টা করেছি, তথা সমগ্র বাংলাদেশকে সকালের বাংলাদেশ দিয়ে উদযাপন করবার একটা সুযোগ বা উপলক্ষ আমরা তৈরি করেছি। আজ এমন একজনকে আপনাদের সাথে আলাপ করাবো যাকে আপনারা সবাই চিনে। তিনি শুধু ব্যক্তি পর্যায়ে আর নেই, তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। কেন বলছি কথাটি, তার সাথে আলাপে আপনারা সরাসরি বিষয়টি উপলব্ধি করতে পারবেন। তবে এখানে যে বিষয়টি প্রাসঙ্গিকভাবেই বলা দরকার, আমরা যখন একটি ছবি দেখি তখন অনেকের দৃষ্টিতে এটা স্থির একটা ক্ষণ বা সময় মনে হলেও বাস্তবে এর পিছনের যে গল্প, পিছনের যে ইতিহাস এবং ঐতিহাসিকভাবে আজ থেকে হয়তো শতবর্ষ পরে এই ছবিটা যখন কেউ দেখবেন তার উপর যে প্রভাবটা পড়বে, তার ক্রিয়েটর তিনি। এক অর্থে ছবি দিয়ে যে গল্প তিনি বা কাব্য তিনি রচনা করে যান, হয়তো কালের বিবর্তনে সেই সামান্য কাব্য, সামান্য চিত্রটি এক মহাকাব্যেও পরিণত হতে পারে। এই ব্যক্তি তেমনই মহাকাব্যের জন্ম দেন। চমৎকারী মানুষ, হাস্যোজ্জ্বল একজন মানুষ আমাদের সাথে আছেন। নাসির আলী মামুন আমাদের সাথে রয়েছেন, যিনি একাধারে ফটোগ্রাফার এবং প্রতিষ্ঠাতা ফটোজিয়াম। শুভ সকাল, আপনাকে স্বাগত সকালে বাংলাদেশে। কেমন আছেন আপনি? শুভ সকাল, আপনাদেরকেও। খুবই ভালো আছে। একজন ফটোগ্রাফার আসলে সকালটা কিভাবে শুরু করে? আমরা কৌতূহলী জানতে চাই। আসলে একজন নিবেদিত প্রাণ, সত্যিকারের আলোকচিত্র শিল্পীর সারা দিনটাই আসলে থাকে একটা ঘোরের মধ্যে। সে শুধু ইমেজ দেখে, কিভাবে সে ছবি তুলবে, তা বিশেষ করে আমি আমার ক্যামেরার সামনে কাকে বসাবো, এটা সারা দিনের কাজ। এবং সকাল তো প্রস্তুতি শুরু হয়ে যায়। আমার কাজ হলো আমি দিনে আলোতে ছবি তুলি, ঘরের মধ্যে পোর্ট্রেট যে করি। সন্ধ্যার পর আমার পছন্দ না, কাজেই সকালটা আমার সবচেয়ে প্রিয় সময়। তার মানে বেশ সকালে আপনার ওঠা হয়? আমি এখন সকালে উঠতে পারি না, আমি 7টা-8টায় উঠি। আগে অনেক ভোরে উঠতাম, 5:30-6টায়। বাহ। তো এই যে পোর্ট্রেটটা, আপনার এই যে ফটো তোলা বা ফটোগ্রাফার হওয়ার মধ্যে পোর্ট্রেটটা আপনি কেন বেছে নিয়েছিলেন আপনার এক্সপ্রেশনের সাথে কি আরেকটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিব যদি অনুমতি দেন? না, ফটোগ্রাফি আপনি যখন শুরু করেছিলেন ওই সময়টা একটা ক্যামেরা পাওয়াও দুষ্কর ছিল, এবং সেই এক্সপেন্সিভ ফটো গিয়ার্সগুলো বা ফিল্মের কথাই যদি আমরা বলি, তা ডেভেলপ করা একটা জটিল প্রক্রিয়া। খুব বেশি জায়গাও ছিল না বাংলাদেশে, সেই সুযোগও ছিল না। এত চ্যালেঞ্জিং একটা প্রফেশন এবং এত আর্লি অ্যাডাপ্ট করা কি আপনাকে ইন্সপায়ার করেছিল? উনি যেটা বললেন যে পোর্ট্রেট ফটোগ্রাফি আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরপর 1971 সালের কিছুটা সময় এবং 72 সাল থেকে খুব জোরে সোরে আমি শুরু করলাম, উদ্বোধন করলাম। তার আগে যারা সৃষ্টিশীল ফটোগ্রাফি করতো, ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স বাংলাদেশে, তারা খুবই স্বনামধন্য অনেক বিখ্যাত মানুষজন। তারা সবাই ল্যান্ডস্কেপ বেস ফটোগ্রাফি করতেন। তা আমি দেখলাম যে না, অন্যেরা যে রাস্তায়, আমি একটা নতুন রাস্তা নির্মাণ করব, নতুন একটা ফ্রন্টিয়ার উদ্বোধন করব। তা আমি ওই পোর্ট্রেট ফটোগ্রাফিতে গেলাম। এটা অত্যন্ত জটিল, মানুষের মন, মানুষের বিহেভিয়ার সব কিছু নিয়ে যে যার অনেক অভিজ্ঞতা এবং এটার গভীরে যেতে পারে, সেই কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফার হওয়ার সম্ভাবনা হয়। তা আমি এটা শুরু করলাম। আর উনি যেটা বললেন যে কি যেন, মানে গিয়ার এক্সপেন্সিভ, তখন এরকম সুযোগও ছিল না। আমি কিন্তু এই চ্যালেঞ্জটা কেন নিলেন? বলেই যে আমি ফটোগ্রাফি কিছুই জানতাম না 1972 সালে, একদমই জানতাম না। এবং তাও কোনটা নিলাম, বক্স ক্যামেরা। স্টুডিওতে যে ক্যামেরা এইভাবে দেখে, এইভাবে না। ওই ক্যামেরা অত্যন্ত ডিফিকাল্ট, আপনি ফোকাস করবেন একদিক দিয়ে, দেখবেন আরেক দিক দিয়ে। তো সেই ক্যামেরা কিভাবে পেলাম আমি, আমার বাসার কাছে একটা স্টুডিও ছিল, গ্রিন রোডে স্টুডিও নেহার। তার প্রতিষ্ঠা 1963 সালে। ওদের সঙ্গে আমার একটা সংযোগ। তো ওরা মাঝে মাঝে ক্যামেরা ধার দিত। কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় 72 সালে আমি একটা জরিপ চালিয়েছিলাম, 77 সালে, যে মুক্তিযুদ্ধের পরে কয়টা ক্যামেরা ছিল। সেটা বিভিন্ন পাড়ায়, এলাকায়, স্টুডিওতে জিজ্ঞেস করতাম, আপনার এলাকায় কে কে ছবি তোলে এবং প্রিন্ট করতে নিয়ে আসে, ডেভেলপ করে। ওই যে ফিল্ম ডেভেলপের কথা আপনি উল্লেখ করলেন, এই জটিল প্রক্রিয়াটার মধ্যে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর ক্যামেরা ছিল মাত্র 140টির মতো। 73 সালে সেই ক্যামেরা বেড়ে অনেক হয়ে গেল, কারণ তখন অনেক 10ম বিশ্ব যুব উৎসব বার্লিনে, পূর্ব বার্লিনে, তখন একদল গিয়েছিলেন 110 জন, জেনারেল ওসমানী নেতৃত্বে। তারা প্রত্যেকেই
ইয়াশিকা ইলেকট্রো 35 নামে একটা ক্যামেরা নিয়ে আসছিলেন, ওই ক্যামেরা প্রথম বের হলো। মানে একটা এই যে যুগের ঢাকায়- পরিবর্তন হয়ে গেল সাথে হ্যাঁ, সাথে। ঢাকায় প্রায় 80টা নতুন ক্যামেরা, এরকম নতুন নতুন ক্যামেরা আসলো, ফটোগ্রাফারদের সংখ্যা বাড়তে থাকলো। কিন্তু আমি 120 বক্স ক্যামেরায় তখনও ছিলাম, এখনো আছি, যদিও আমি ডিজিটাল ক্যামেরা মানে ব্যবহার করি। এইটা উপভোগ করেন নাকি এর সাথে একটা নস্টালজিয়া কাজ করে, কেন ধরে রেখেছেন আর কি? অপেক্ষাকৃত জটিল একটি ফোকাস করা প্রক্রিয়া, জটিল, পুরো প্রক্রিয়াটাই জটিল। প্রক্রিয়াটা জটিল, ফিল্মে তুলে Develop করাটা অনেক develop করতে জটিল। হয়, এটার জন্য ডার্ক রুম লাগে অথবা ফিল্ম ডেভেলপিং ট্যাঙ্ক। তারপরে আরো জটিল প্রক্রিয়া যখন আপনি কাগজের মধ্যে ডেভেলপ করবেন, তো সেইটা অত্যন্ত আনন্দের, সৃষ্টির মতো। আপনি ফুটে কোনো ওঠে। একটা জিনিস, হ্যাঁ, একটা সাদা কাগজের মধ্যে ব্রোমাইড পেপারে ধীরে 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 একটা ইমেজ, একটা প্রাণ তৈরি হচ্ছে এবং আপনার মধ্যে কিন্তু সংক্রমিত হয়ে যাচ্ছে। যদি আপনি ডার্ক রুমে ডেভেলপ করে থাকেন, এইটা কিন্তু হয় অনেক দিন করলে, ওইটা আপনার মধ্যে ঢুকে যায়, ওই কেমিস্ট্রিটা হৃদয়ের মধ্যে ঢুকে যায়। সেটা আমারও হয়েছিল, যেটা বললেন নস্টালজিয়া এবং এক ধরনের পক্ষপাতিত্ব ফিল্মের প্রতি এবং পুরনো অ্যানালগ পদ্ধতির প্রতি। কিন্তু একই সঙ্গে বলবো যে এই যে প্রযুক্তির দুনিয়া, ডিজিটাল পদ্ধতি, সেটাও আমি পছন্দ করি, দুইটাই। বা এরকম পক্ষপাতিত্ব আরো দরকার আমাদের, হ্যাঁ, এরকম পক্ষপাতী মানুষ আমরা আরো হোক বাংলাদেশে, এটা আমরা চাই। একটা অনিশ্চয়তার মধ্যে থাকা ওই ক্যামেরা নিয়ে, আমি বক্স ক্যামেরার কথা বলতে চাই। এর আগে আমাদের যাদের সাথেই কথা হচ্ছিল, রুনিয়া, শহীদুল ইসলামের সাথে, তোমার নিশ্চয়ই মনে আছে পুরো বিষয়টা আমাদের যখন কথা হচ্ছিল, একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় যে আলটিমেটলি যখন আমি ডেভেলপ করছি আমার ছবিটা এন্ড প্রোডাক্টটা, কেমন ছবির হলো? ফোকাস ঠিক আসলো কিনা। হ্যাঁ, এরকম কিন্তু হয়। হ্যাঁ। আমার নিজের হয়েছে বেশ কয়েকবার যে ফিল্ম না ভরেই ছবি তুলেছি, মনে নাই যে ভিতরে ফিল্মটা নাই, এরকম হয়েছে। তারপরে ছবি তোলার পরে দেখেছি যে ছবি উঠে নাই, ফিল্মটা ছিল ড্যাম বা অন্যরকম, দেখা যায় না। কিন্তু ডিজিটাল ফটোগ্রাফিতেও কিন্তু সঙ্গে সাথে সাথে রিঅ্যাকশনটা সাথে দেখা সাথে যায়। আপনি দেখতে পাচ্ছেন। আর যদি মনে হয় যে ছবিটা ঠিকমতো হয়নি, আপনি আবার তুলতে Retake পারছেন করতে সঙ্গে পারছি। সঙ্গে। সেইটা ওই পরিস্থিতিতে ছিল না, কিন্তু ওইটার একটা আলাদা আনন্দ ছিল যে আপনি ছবিটা তুললেন, কিন্তু আপনি এখন দেখতে পাবেন না, কিন্তু দেখতে পাবেন আপনি যখন ল্যাবে গিয়ে ফিল্ম ডেভেলপ এবং প্রিন্ট করবেন। ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করবে। উত্তেজনা কাজ করে, একটা উত্তাপ তৈরি হয়, কিন্তু সেটাও একটা বড় আনন্দের বিষয়। আমাদের মনে আছে আমরা যখন পিকনিকে যেতাম, আমরা বলতাম যে ছবি প্রিন্ট করে দিস। হ্যাঁ, মানে কেন লিমিটেড ধৈর্য, পেশেন্ট, ওয়েস্ট না করা, সেটা অনেক কিছু সেটার সাথে আমার মনে হয় connected। কালচারটাই এখন বদলে গেছে, এখন বলা হয় Culture-টাই কি বদলে গেছে। হোয়াটসঅ্যাপ করে দিস, হ্যাঁ। পুরো কালচারটাই বদলে গেছে আমাদের। হ্যাঁ, সেটা আসলে হয়। স্যার কাছে যেটা জানতে চাই যে পোর্ট্রেট, তো আপনি যেটা বলেন যে এক একটা মানুষ মানে এক একটা চেহারা, এক একটা গল্প। তো আমাদের ধারণা আসলে আমরা যেভাবে মানুষের চেহারা দেখি, আপনি নিশ্চয়ই সেভাবে দেখেন না। আপনার প্রথমে একটা চেহারার মধ্যে কি আপনাকে আকৃষ্ট করে? আমার আকৃষ্ট করে তার হৃদয়। তাহলে বলতে পারেন যে হৃদয় কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তো আমি যার ছবি তুলি, প্রথমে তার চোখ দেখি এবং চোখের মধ্যে দিয়ে অনুপ্রবেশ করি তার হৃদয়ে, যে হৃদয় কি কথা বলছে, সে মানুষটা আসলে কেমন। যদি তার সম্পর্কে আগে আমি না জেনে থাকি, দ্রুত আমি জেনে ফেলি হৃদয়ের মধ্যে তার সমস্ত জীবনের স্ক্যান করা থাকে, সব তার জীবনটা আত্মজীবনীর মতো, তার হৃদয়, হার্ট। তো সেখানে যদি প্রবেশ করতে পারে একজন ফটোগ্রাফার, সে যেই মুহূর্ত চায় তিনি সেই মুহূর্ত দান করবেন। যেমন আমি কারোর সামনে যখন ক্যামেরা ফোকাস করি, তখন আমি তাকে অনেকটা অধিকার করে ফেলি। শব্দটা এমন হবে যে ম্যাসমেরাইজড আসলে করে ফেলি। তিনি যেই মুহূর্ত আমি চাই, কাঙ্ক্ষিত মুহূর্ত তিনি আসলে দান করেন, এইরকম। বাহ, তো আসলে তো পুরো ম্যাজিশিয়ানের মতন। পুরোটাই একটা ম্যাজিক। অনেকটা কিন্তু। একটু আগে আমি কথা প্রসঙ্গে শহীদুল আলমের কথা বলছিলাম। তখন শুরুর দিকে আপনি বা আপনার মতো যারা ছিলেন ফটোগ্রাফির সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত, তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা বুঝবার সুযোগ হয়েছে কিনা? আপনি যেমন কৌতূহলী ছিলেন, কৌতূহল থেকে আপনার এই পথে যাত্রা শুরু। তখন যারা ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলেন, কিংবা ওই যে যুব সমাবেশের কথা আপনি বললেন, 100টা নতুন ক্যামেরা এসছে, অনেকে হয়তো শখ করে এনেছেন, এই ধারাবাহিকতা আর রক্ষা করেননি, তখন পুরো কান্ট্রির পালসটা কি ছিল, জেনারেশনের পালস কি ছিল? তখন জেনারেশনের পালস ছিল শুধু আমজনতার না, যারা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজন ছিল। ফটোগ্রাফি তাদের ব্যবহারিক জীবনের কোনো এজেন্ডা বা কোনো বিষয়ের মধ্যে ছিল না আসলে। আর আমি তখন দেখেছি 70-এর দশকের শুরুর দিকে কিংবা 60-এর দশকের শেষে, 53 সালে তো আমার জন্ম, 71-এ আমার 17+, কাজেই অনেক কিছু জানতে পারি। তখন বিভিন্ন বিশিষ্টজনদের বাড়িতে গেলে দেখতাম যে তাদের অ্যালবাম বা দেয়ালে খুব বেশি ছবি থাকতো না। অনেক বনেদি পরিবারে তাদের দাদাদের, নানাদের, বাবাদের পেইন্টিং, ওই পুরনো ছবিগুলি থাকতো পেন্টিংয়ের মতো, মহার্ঘ, অনেকে মালা ঝুলিয়ে রাখতো এইরকম।
কিন্তু বেশিরভাগ ছবি সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। তারা স্টুডিওতেই যেতেন ওই ছবি তুলতে, যেগুলো পাসপোর্ট, অফিসিয়াল ছবি, নানা কারণে অ্যাপ্লাই করতে হবে, ওই কারণে। এমনি শখের বশবর্তী হয়ে খুব কম বাঙালি মুসলমানই পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে ছবি তোলার ওই ইটা ছিল না, আগ্রহটা ছিল না, আগ্রহটা কালচারটা ছিল সেরকম না। ছিল না আসলে। যখন আমি পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করলাম, তখন এক ধরনের অনাগ্রহ বিশিষ্টজনদের। অনেকে আবার সন্দেহ করতো যে ব্যাগ নিয়ে আসে, এরকম বড় ব্যাগ কেন? কারণ কোনো ফটোগ্রাফার তখন কিন্তু রেওয়াজ ছিল না যে বক্স ক্যামেরা দিয়ে হ্যাঁ বিভিন্ন জনের বাসায় যাওয়া। পত্রিকা যদি ছবি চাইতো, তার স্টুডিওর ছবি পাঠিয়ে দিত। তো অনেকে আমার ব্যাগের চেন খুলে, আমি যখন তাদের বাসায় হয়তো বারান্দায় গেছি দেখার জন্য, বা তার ঘরের অন্য কোনো রুম গিয়েছে যে জানলার পাশে ছবি তুলবো, চট করে তার সন্তানেরা বা সে নিজেই আমার ব্যাগটা খুলতে চেক করতে। ব্যাগের ভেতর কি আছে? তার ড্রয়িং রুমের কোনো শো পিস বা ছোট্ট কোনো জিনিস আমি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি কিনা, এরকম ঘটনা ঘটেছে। পরে তাদের সাথে খুব গভীর সম্পর্ক হয় এবং আমি পরে হয়তো শেয়ার আমি বলা করেছে। শুরু করলাম, হ্যাঁ শেয়ার করেছে, যে দেখেন আপনারা অনেক ব্যস্ত, সময় ব্যয় করে আপনারা স্টুডিওতে যান এবং অর্থ ব্যয় করেন, আপনাদের আসল চেহারা কি? বলে যে না, আপনারা কালো থাকলে ছবি সাদা, গালে গর্ত থাকলে সেগুলো মুখ ফোলা, আপনি তো আসল চেহারা পান না স্টুডিওতে। আমি স্টুডিও হয়ে আপনার বাসায় আসবো। তখন অনেকে নড়ে চড়ে বসলেন, ছবি প্রেজেন্ট করতাম, সেটা দেখে বুঝতো যে না, স্টুডিও অন্যরকম। চেহারা আসল চেহারা না, এই লোকের ছবির চেহারা তার আসল মূল চেহারা। তখন যখন শুরু করেছেন, আপনার ফ্যামিলির রিয়াকশনটা একটু শুনবো। বাড়ির যারা ছিলেন পুরো বিষয়টাকে কিভাবে দেখেছেন? এখন না হয় এত বছর পরে এসে দাঁড়িয়ে একটা মূল্যায়ন দেওয়া সম্ভব, তখন তো আর এটার সুযোগ ছিল না। আমার 9 ভাই বোন, আমি আমার পরিবারের দ্বিতীয়। আমার আব্বা আম্মা কিন্তু বুঝতেন না এটা, কিন্তু কোনো সময় বাধা দেন নাই, বাহ। বুঝতেও পারেন নাই, বাধাও দেন নাই। বাধা না দেওয়াটা একটা বিশাল, কারণ আপনি 1972-এর কথা বলছেন, সদ্য স্বাধীন একটি রাষ্ট্র মাত্র, রাষ্ট্রের কাঠামো বিনির্মাণ চলছে, তরুণেরা নিজেকে নিজের মতো করে নিযুক্ত করছে বিভিন্ন ক্ষেত্রে। এই একটা জায়গায় ব্যতিক্রমী একটা পেশা, এবং বাবা মার বাধা না আসাটা একটা বিশাল ব্লেসিং তখন। এবং তারা খুবই বিস্মিত হয়ে যেত যে আমার ওই বয়সে, যেখানে ঢাকা শহরে 100-150 ক্যামেরা মাত্র, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বস্তু ওই বাড়ির যাদের ক্যামেরা ছিল, তাদের একটা ক্যামেরা আমি কিভাবে ধার করে নিয়ে আসতাম, কিভাবে একটা দিত? স্টুডিওর থেকে আমি ক্যামেরা আনতাম, তারা অবাক হয়ে যেতেন। আবার 2 দিনের কথা বলে 1 দিনের মধ্যে ফেরত দিয়ে দিতাম। এইভাবে আস্থা হতো, বারে বারে ক্যামেরা দিত। এবং তখন আমি আমার বন্ধু বান্ধবদের বলতাম যে আমি গাড়ি চালাতে না জানলেও প্লেন যদি আমাকে দেয়, আমি প্লেনও চালাতে পারবো। কারণ ওই যে ক্যামেরার কোনো আমার ট্রেনিং ছিল না, ফটোগ্রাফি বুঝতাম না, কিন্তু আমি জানতাম যে কিভাবে ক্লিক করতে হয়। স্টুডিওর ফটোগ্রাফারদের জিজ্ঞাসা করতাম কিভাবে ফোকাস করতে হয়, তারা দেখিয়ে দিতেন, আমি ওইভাবে কাজ করে আসতাম, দেখতাম ঠিকই ছবি উঠে গেছে। এই যে ছোটবেলা থেকে যে একটা তো হচ্ছে আমরা কাজ করতে করতে শিখি, একটা হচ্ছে আমরা দেখে শিখি। তো ফটোগ্রাফির তো নিশ্চয়ই অনেক কৌশল আছে, অনেকগুলো লাইটিং দেখে হয়তো নিশ্চয়ই আপনি ভাবেন যে আসলে এই লাইটটা কিভাবে ফেললো, এইটাকে কিভাবে ধরলো, এরকম কোন অভিজ্ঞতা আছে, কোনো গল্প আছে যে আপনি ধরেন দেখে দেখেও শিখেছেন, সেখান থেকে আইডিয়া জেনারেট করেছেন যে আচ্ছা ঠিক আছে এইভাবে আমিও আমার ফ্রেমিংটা করব? আসলে আমার বেশিরভাগ ছবি কিন্তু নিজের উদ্ভাবনের মতো। যেমন আমার ছবির মধ্যে আলো আঁধারির যে খেলা, লাইট অ্যান্ড শেডের যে খেলা, এইটা কাউকে দেখে, কারণ ওই বয়সে ওই সময় ইউসিস লাইব্রেরিতে ফটোগ্রাফির বই ছিল, ব্রিটিশ কাউন্সিলে ছিল, আর অন্য কোনো জায়গায় ছিল বলে আমার মনে হয় না, আমি জানতাম না। কিন্তু ওই সব জায়গায় যে অ্যাক্সেস, ঢুকার মতো সাহস আমার ওই বয়সে ছিল না। আমি যখন শুরু করি, বিশেষ করে 60-এর দশকের শেষে বা 60-এর দশকের মাঝামাঝি, আমি আমার বাসায় যে খবরের কাগজ আসতো, ওই খবরের কাগজটাই ছিল আমার ছবি দেখার সবচেয়ে বড় অবলম্বন। সেই খসখসে নিউজ প্রিন্টের পৃষ্ঠায় তার যে প্রতিদিন সকালে আমি ঘ্রাণ শুনতাম, যে নতুন বইয়ের মতো একটা অন্যরকম একটা পৃথিবীর সবচেয়ে মানে মূল্যবান আপনার ফ্র্যাগনেন্সের মতো হতো আর কি। ওইটা আমি ঘ্রাণ শুনতাম এবং দেখতাম যে নিউজ প্রিন্টের একটা আলাদা ঘ্রাণ এবং কালির একটা আলাদা ঘ্রাণ, সেটা এক ধরনের মাদকতা সৃষ্টি করতাম আমার মধ্যে। আর ওই যে পৃষ্ঠার মধ্যে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, কবি, লেখকদের 1 কলাম ছবি ছাপা হতো, সেইটা দেখে আমি কাইত, মানে বিস্মিত যে কিভাবে ফটোগ্রাফার তার ছবি তুলতো। তখন দেখতাম যে অ্যালেন গিন্সবার্গ, নরম্যান মেইলার, ওদের ছবি আমি দেখতাম অবজারভার, সানডে ম্যাগাজিনে, ট্যাবলয়েড ম্যাগাজিনে, আরও অনেকের ছবি। এবং জানেন যে বিস্মিত, এইসব মানুষরা আমার ক্যামেরার সামনে এসছে। গিন্সবার্গ বহুবার, নরম্যান মেইলার 2 বার, অক্টাভিও পাজ, সল বেলোরও একটা সাক্ষাৎকার একবার ছাপা হয়েছিল অবজারভার সানডে ম্যাগাজিনে। তো সল বেলোর সাথেও আমার সরাসরি যোগাযোগ হয়েছে।
চেশোয়াব মিউজ, এরকম বহুজনের সাথে আমি খুবই বিস্মিত, যাদের কিশোরবেলায় বাল্যবেলায় আমি যাদের ছবি কাটতাম এবং আমার আব্বার মার খেতাম যে পত্রিকাটি পড়ার আগে আমি ছবিটা কেটে ফেলেছি, এদের সামনে আমি ক্যামেরা তাক করেছিলাম, যে এগুলো তো খুব বিস্মিত হওয়ার কারণ। আর বাংলাদেশে তখন কোনো আসলে দিক নির্দেশনা ছিল। মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে সবাই ছুটছে, দৌড়াচ্ছে, মুক্তিযোদ্ধারা ফিরে আসছে, যারা ফিরে আসেননি সেই সব পরিবারে হাহাকার, কান্না, এবং দেশের মধ্যে ইউফোরিয়া, একটা কোনো একটা সুনির্দিষ্ট কিছু না, আইন অস্থিরতা, শৃঙ্খলা, পুরো অস্থির অস্থিরতা। অবস্থা কারণ আমাদের। এত বছর পরে 9 মাস একটা যুদ্ধের পরে মুক্তিযুদ্ধ হয়েছে। সেই সময় আমি স্থির করলাম যে অস্থির আমি, কিন্তু আমি স্থির করলাম যে আমার ডেস্টিনেশন কোথায় হবে। আমি তখন ঠিক করলাম এই যে বিশিষ্টজনদের প্রতি আমার এক ধরনের যে কৌতূহল, এবং কৌতূহল থেকে তাদের প্রতি একটা দরদ, ভালোবাসা, অবসেশন, আমি তাহলে পোর্ট্রেট ফটোগ্রাফার হব। আমার জাতির আমি বিশিষ্টজন, যারা বিখ্যাত মানুষ বিভিন্ন ক্ষেত্রে, তাদের আত্মা, তাদের চেহারা, তাদের সব কিছু আমি আমার ছবির মধ্যে বন্দি করে রাখবো। বাংলাদেশে আলোকচিত্রী বলতে আমরা যাদের আসলে এই মুহূর্তে চিনি বা বুঝি, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, তার মধ্যে আপনি অন্যতম, এবং আপনি যদি ভুল না করি একমাত্র যিনি স্বশিক্ষিত। এই 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 লার্নিং সেশনটা কিভাবে হলো আপনার? মানে পত্রিকায় দেখছেন, ঠিক আছে, মানে কিভাবে হলো? আমি যখন শুরু করলাম তখনই কিন্তু আমি বেশ কয়েকজন খুব বিখ্যাত কিংবদন্তিতুল্য ফটোগ্রাফারকে আমি চিনতাম। নাইবুদ্দিন আহমেদ, ডক্টর নওয়াজিস আহমেদ, তাদেরকে আমি চাচা ডাকতাম, আমার বন্ধুর আপন চাচা। আমানুল হক সাহেবকে আমি চিনতাম 73 সাল থেকে, আনোয়ার হোসেন তাকেও চিনতাম, সাইদা খানম, মঞ্জুর আলম, আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগম, আরও অনেককে আমি সরাসরি চিনতাম। তাদের ছবি দেখতাম, তাদের কাছে যেতাম, দেখতাম তারা যেই ধরনের ছবি তোলে, আমি মনে মনে স্থির করতাম যে তাদের বিপক্ষে আমি অবস্থান নিব, অর্থাৎ আমি অন্য একটা দিকে যাব। আর তারা বেশিরভাগই কিন্তু স্বশিক্ষিত ফটোগ্রাফারই আমার মতোই। আমি দেখলাম যে আমার ট্রেনিং নেওয়ার অবস্থা নাই, আমি ছাত্র, আর কোথায় পড়তে যাব, আমার টাকা নাই। একসময় বেগার্টে গেলাম, তখন মাত্র 150 টাকা ওনার একটা কোর্স 3 মাসের, সেই টাকাও আমার ছিল না। 150 টাকা অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা, 73 সালে। তা আমি দেখলাম যে আমি নিজেই আমি শিখতে পেরেছি বলে, এবং আমি আমার মতো করে চলতে পেরেছি বলে, এবং আমার নিজের ছবির যদি কোনো স্টাইল বা সিগনেচার হয়ে থাকে সাদা কালো পোর্ট্রেট ফটোগ্রাফিতে, আমি সেই কারণে প্রত্যেক দিন নিজের গলায় নিজে মালা পরাই। বাহ বাহ, এইটা আসলে ভালো যে নিজেকে উদযাপন করা, নিজেকে আসলে এবং আনন্দের সাথে। স্যার একটা কৌতূহল আমার আরেকটু মাথায় বলি এর মধ্যে, নিশ্চয়ই অনেকে বলেন যে এই যে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করেন এত বছর, আপনি কি করলেন, মানে অর্থ? আমি বললাম যে না। তাহলে আমি বললাম যে বিরাট আনন্দ, এই যে আনন্দ, এই যে অডিয়েন্স আমি পেয়েছি বাংলাদেশে, সুনির্দিষ্ট মৎস্য ব্যবসায়ী, উকিল, তারপরে মফস্বল শহরে ছোট ব্যবসা করে দোকানদার, তারাও আমার প্রদর্শনীতে আসে। আমি যখন হোয়াটসঅ্যাপে অনলাইনে পাঠাই ই কার্ড, তারা কিন্তু দেখতে আসে, এবং তারাই সবার আগে এসে বসে থাকে। এই যে একটা অডিয়েন্স আমি তৈরি করেছি বাংলাদেশে। আর বিশিষ্টজন যাদের পোর্ট্রেট করেছি, তাদের পরিবারে প্রায় প্রত্যেকের পরিবারে আমি ফটোগ্রাফির একটা বীজ, ইমেজের একটা বীজ বপন করে দিয়ে আসছি। এখন পরবর্তী প্রজন্ম, তাদের সন্তানরা, তাদের নাতি নাতনিরাও পর্যন্ত, যেমন শামসুর রহমান আল মাহমুদের এক্সিবিশন চলছে আমার, এই এক্সিবিশনে আমরা আলাপ করব, এখানে 2 পরিবারের একটা নাতি নাতনিরাও আসছিল। এই আলাপটা করবো আপনার সাথে, তবে একটা ছোট প্রশ্নের একটু উত্তর দিয়ে তার একটা বিরতিতে যাই। অবশ্যই স্যার, আপনি না হয় আগ্রহী হয়ে ফটোগ্রাফি করছেন, বক্স ক্যামেরা যার ছিল তারা কোন ভরসা আপনাকে তখন ভাড়া দিয়েছে? কারণ আপনি তো ফটোগ্রাফার না। ভাড়া না, এমনি কেন দিয়েছিল? সততার বিনিময়ে। ওই যে 4 ঘন্টার কথা বলে 2 ঘন্টার মধ্যে দিয়ে দিতাম, একদিনের কথা বলে 3 ঘন্টা পরে দিয়ে আসতাম, এইরকম। আর স্টুডিওতে তখন ছুটি ছিল রবিবার দিন, শুক্রবার নয়। প্রত্যেকটা স্টুডিওর 2টা ক্যামেরা থাকতো, একটা স্টুডিওর মধ্যে লাগানো স্ট্যান্ডে থাকতো স্থায়ীভাবে, আরেকটা ক্যামেরা তারা আউটডোর করতেন, বিয়ে, জন্মদিন বা ফাংশন থাকলে। ওই ক্যামেরাটা চুপ করে লুকিয়ে ওই ক্যামেরাম্যানের সাথে সখ্যতার কারণে তারা দিয়ে দিত। তারা হয়তো ভেবেছেন যে পোটেনশিয়াল একটা ক্যামেরাম্যান পাওয়া যাচ্ছে, এরপর হয়তো স্টুডিওতেই চাকরি দেওয়া যাবে তাকে। দর্শক, আজ আপনাদের কাছে গল্পটা শুনে হয়তো মনে হতেই পারে একটা ক্যামেরা কেউ কাউকে দিয়েছে আর কি। যখন বলছি তখন ঘটনার সময়কাল 1972, মানে সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের যাত্রাকালের শুরুর সময়। হাতে গুনলে এই শহরে ক্যামেরার সংখ্যা হয়তো বলে দেওয়া যাবে, 2 হাতেই গুনে শেষ করা যাবে। ওই সময় একজনকে ভরসার কারণে এই ডিভাইসটুকু দিচ্ছেন, যে ডিভাইস বাড়িতে থাকা মানে একটা বিশাল ব্যাপার। একটু ভাবুন,
পুরো উপলব্ধিটা একটু নিজে উপলব্ধি করার চেষ্টা করুন, পুরো সমাজটা বাস্তবতাটা একটু আসলে উপলব্ধি কেমন করার চেষ্টা ছিল? করুন। একদম স্যার, একটা প্রসঙ্গ একটু জানতে চাই আপনার কাছে। একটা এক্সিবিশন আপনার চলছে, 3 তারিখ শুরু হয়েছে, যা 16 এপ্রিল অবধি চলবে, আলিয়াস ফ্রান্সিসে চলছে, লাইফ অফ পোয়েট্রি। এমন দুজন ব্যক্তি সত্তাকে আপনি এক ফ্রেমে এনেছেন, দাঁড় করিয়েছেন, ইতিহাসের যে অকাট্য দলিল হিসেবে স্বীকার করা যায় 2004 সালের এই ঘটনা। একটু পিছনের স্টোরিটা আমাদের বলবেন এবং এক্সিবিশন নিয়ে আমাদের বলবেন। দুজনকে এক করা প্রায় অসম্ভব ছিল। আপনারা জানেন যে প্রায় না, অসম্ভবই ছিল। আল মাহমুদ এবং শামসুর রহমান তারা দুজনে একসাথে বসতো না, তারা কথা বলতো না, এমনকি ফোনেও কথা বলতো না, কোনো সাক্ষাৎ কিছুই নাই। যার জন্য আমি একটা বই করেছিলাম অনেক পরে, তফাৎ ও সাক্ষাতেই না, আমি 2 কবির উপরে। তাদের একটা ইন্টারভিউ আমি করি, সেই ইন্টারভিউ করতে 4 বছর লেগেছিল। শামসুর রহমানের কাছে গেলে তিনি রাজি হলে আল মাহমুদ রাজি হন না, আল মাহমুদের কাছে গেলে শামসুর রহমান পরে রাজি হন না। এইভাবে 4 বছর পার হওয়ার পরে 4 অক্টোবর একটা তারিখ ঠিক হয়, 31 অক্টোবর 2004 সালে। তখন দুজনে রাজি হয়ে যায়। আমি সিএনজিতে করে গুলশান থেকে কবি আল মাহমুদকে 3/1 শ্যামলীর বাসায় নিয়ে আসি, কবি শামসুর রহমানের বাসায়। যখন আল মাহমুদ এবং শামসুর রহমান করমর্দন করছিলেন সামনাসামনি, তখন দেখলাম যে শামসুর রহমানের মুখটা ফিকে, একেবারে উনি ফ্যাকাশে হয়ে যায়, অপ্রস্তুত। তিনি ভেবেছিলেন যে আমি আল মাহমুদকে নিয়ে যেতে পারবো না। ওই যে 4 বছর লেগেছিল, তিনি মানে আশা করেননি। শেষ পর্যন্ত আমি আমার ক্যাসেটটা অন করি এবং কথা বলতে শুরু করি, এবং যে কি কথা, কি জিনিস জানার জন্য, প্রশ্নগুলি কী ছিল, যেগুলো তারা তাদের আত্মজীবনীতে লেখেন নাই। তার আগেই, অনেক আগে আল মাহমুদের যেভাবে বেড়ে উঠি, আত্মজীবনী বেরিয়ে গেছে অনেক আগেই। শামসুর রহমানের আত্মজীবনীটা বেরিয়েছে তার অল্প কয়েক বছর আগে, কালের ধুলোয় লেখা। তো 2টা আত্মজীবনী পড়ে আমার মনে হয়েছে তাদের অনেক কথা, অনেক গল্প, অনেক কাহিনী তারা লিখেন নাই। সেই সব গল্পই আমি সেখানে উত্থাপন করেছি এই বইটার মধ্যে। প্লাস তারা কেন বিচ্ছিন্ন ছিলেন, কী কারণে, 2 বাংলার ভাষা, ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমস্ত কিছু নিয়ে আমি আলাপ করেছি। এমনকি তারা ইনকাম ট্যাক্স দেন কিনা, এইসব নানার বিষয়ে, তাদের প্রেম, অনেক কিছু অকপটে তারা কথা বলেছেন। কিন্তু আল মাহমুদ এবং শামসুর রহমান কথা বলার ওই সময়টায় আল মাহমুদ বারে বারে বলছিলেন যে শামসুর রহমান বড় কবি, অনেক বড় কবি। কয়েকবার তিনি বলেছেন। শামসুর রহমানকে বললাম যে আপনি কি মনে করেন আল মাহমুদের কবিতা আপনি পড়েন? হ্যাঁ, পড়বো না কেন, আল মাহমুদ ভালো কবি, ভালো কবি। একবার বললেন বড় কবি, এইরকম। তারপরে মাগরিবের নামাজের সময়, এই সময়টা ছিল রোজার দিন, ইফতার হয়ে গেল মাত্র, শামসুর রহমান ইফতার করছেন প্লেটে। আমার একটা ছবি আছে, এই বইতেও ছাপা হয়েছে। শামসুর রহমান প্লেটে খাচ্ছেন, আর আল মাহমুদ টুপি পরে ওই রুমটার মধ্যে, শামসুর রহমানের বেডরুমে, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। বাহ। তো ওই সময়টা শামসুর রহমান খুবই বিব্রত। তা আমাকে একবার ডেকে বললেন এই মালটাকে নিয়ে যাও। তো খুব ইন্টারেস্টিং। দুজনে কিন্তু এই যে তাদের বিচ্ছিন্নতা, এই যে তাদের বিভাজন, এই বিভাজন আমার শুধু বিশ্বাস না, আমি জানি এটা নেপথ্যে। এই বিভাজনটা তৎকালীন সময়ে তার কিছু কবিরা করেছিলেন এবং আমরাই সৃষ্টি করেছিলাম, 2 কবি কিন্তু করেননি। এবং শামসুর রহমান মেনে নিয়েছিলেন, কিন্তু আল মাহমুদ মানতে পারেন নাই। আল মাহমুদের শেষ জীবন পর্যন্ত আল মাহমুদকে কিন্তু আমরা এক ধরনের উপেক্ষাই আমরা করেছি। এখানে শামসুর রহমানের যদি কোনো দোষ ধরেন, আসলে দোষ দেওয়া যায় না। একটা দেখবেন যে পৃথিবীর সব জায়গায় এমন হয়, কিন্তু আমাদের এখানে ছিল তীব্র। একটা শহরে একই সময়ে যে কোনো একটা সৃষ্টিশীল কাজে যদি কেউ থাকে, তারা প্রত্যেকে মনে করে যে আমি বড়। তাদের মধ্যেও তাই ছিল যে শামসুর রহমান হয়তো মনে করতো আমি বড় কবি, আল মাহমুদও মনে করতো আমি বড় কবি, এরকম একটা ধারণা। কিন্তু আমরাই বিভাজনটা তৈরি করেছিলাম। আমরা বিভাজনটা তৈরি করে আমরা সেটা নিয়ে অনেক গল্প তৈরি করেছি, আমরা পুঁজি করে অনেক বাণিজ্য করেছি। এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলেছি আমরা। আমরা বেশ কিছু কাজ আপনার এখানে দেখতে পাচ্ছিলাম, বেশ কিছু স্থির চিত্র দেখতে পাচ্ছি, শামসুর রহমানকে দেখতে পাচ্ছি। এটা 1995 সালে উনি নিউ ইয়র্কে গিয়েছিলেন শামসুর রহমান, তার যে গ্লুকোমা, চোখের অসুখ, সেটা চিকিৎসার জন্য। তখন আমি নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে নিয়ে গিয়েছিলাম। শামসুর রহমানকে তখন একটা খাতা দিয়ে বললাম আপনি লিখুন। একটা কবিতা লিখলেন তিনি সেন্ট্রাল পার্কে, সঙ্গে সঙ্গে সেই কবিতাটা আবৃত্তি করলেন। আমি তখন ওই VHS ভিডিও দিয়ে কোনো রকম অ্যামেচারিশভাবে আমি ছবি তুললাম। তারপরে তিনি রবীন্দ্রসঙ্গীত তিনি গেয়েছেন, যে বাড়িতে ছিলেন, আমরা একটু শুনি, এটার মধ্যে আছে। যার নীল কনতিনী বলতে মাটিনাতে আমি সেই নুড়িগুলোকে আমার স্বপ্ন করে তুলছি,
Corinthians Warren. চমৎকার। এই মুহূর্তটার কথা একটু জানতে চাই আপনার কাছে। এই মুহূর্তে সেই 31শে অক্টোবর 2004 সালে যে আমি ইন্টারভিউ করছি দুই কবির সামনাসামনি বসে, ইন্টারভিউর সময় আরেকটা দৃশ্যের অবতারণা করলেন আল মাহমুদ। তিনি হঠাৎ করে, শামসুর রহমান এমনি সিগারেট তো ধূমপান করেন না, উনি পছন্দ করেন না তার বাড়িতে কেউ ধূমপান করুক, হঠাৎ করে তিনি তার বেডরুমের মধ্যে তার বিছানায় কাত হয়ে শুয়ে পড়ে একটা সিগারেট ধরালেন। আল মাহমুদ অত্যন্ত প্রীত খুশি যে তার জীবনের একটা বড় ইভেন্ট, যে শামসুর রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে এবং এটা অনেক দিন থাকবে। সে আমাকে পরে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকেনি। এবং আমি যেটা ফিল করলাম সেদিন, যেহেতু আমি একজন দৃশ্যশিল্পী হলো অত্যন্ত মানে মনের দিক থেকে, মনের মধ্যে যে একটা রাডার আমার মধ্যে তৈরি হয়ে আছে, সেটা দিয়ে আমি অনেক কিছু বুঝতে পারি। মানুষের মনের মধ্যে যে অনুপ্রবেশ করতে পারে সে তো অনেক কিছু বুঝতে পারে। তখন আমি দেখলাম যে এই রাজধানীতে ভূমিকম্প হচ্ছে। শামসুর রহমান এবং আল মাহমুদকে যে এক করালাম, হাইপোথেটিক্যালি বললাম কথাটা, আসলে তখন ভূমিকম্প হয়ে যাচ্ছিল। কারণ এরকম একটা ঘটনা আর দ্বিতীয়বার হবে না আমি জানতাম। আমরা রবীন্দ্রনাথ নজরুলের সাক্ষাতের কথা জানি, কিন্তু কিভাবে কোথায় ডিটেল কিছু নাই, এবং তাদের একটা ছবি আমরা দেখতে পাই না। কিন্তু শামসুর রহমান আল মাহমুদের যে ছবি তোলার একটা সুযোগ হলো, আমি মনে করি যে আগামী প্রজন্ম এইসব ছবি স্টাডি করে তাদের যে মনের ভাষা, চোখের ভাষা, মাইম ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়েও হয়তো কাজ হবে, পিএইচডি করবে কেউ। নিশ্চয়ই হবে। কিন্তু এটা তো আসলে সময়ের দলিল, একটা অনেক বড় একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ওই দিন এই দুজন মানুষের সাক্ষাতে আপনি একজন প্রত্যক্ষ সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী পুরো বিষয়টি, এমন কোনো গল্প তাদের হয়েছিল যেটা ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে, যেটা আমাদের আসলে জানা উচিত? এমন গল্প সেদিন তারা করেও ছিল, তার আগেও এমন গল্প ছিল। যেমন একসাথে শান্তিনিকেতনে গিয়েছিলাম কলকাতা হয়ে, শামসুর রহমান আল মাহমুদের সঙ্গে একটা কবি সম্মেলনে পশ্চিমবাংলায়। আমরা শান্তিনিকেতনে, তাদের মধ্যে আলাপ ছিল? আলাপই করতো না, দুইজন একই অনুষ্ঠানে গিয়েছে, দুইজন দুই দিকে। এটা খুব খেয়াল করতো শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে। এবং তারা অনেক কৌশলে একটা চেয়ার শামসুর রহমানের জন্য রাখলে আল মাহমুদের জন্য পাশে একটা চেয়ার রেখে দিত। হ্যাঁ, দেখতাম যে হয় আল মাহমুদ সরে যাচ্ছে, নয়তো শামসুর রহমান সরে যাচ্ছে, এইরকম পরিস্থিতি। কিন্তু শান্তিনিকেতনে যখন যাওয়া হলো, তখন ট্যুরিস্ট লজে একই রুমের মধ্যে, বড় সুন্দর একটা রুম, আল মাহমুদ শামসুর রহমানের একসাথে থাকতে দেওয়া। সেখানে আল মাহমুদের ব্যাগ আগিয়ে নেওয়া হয়েছে, শামসুর রহমান আগিয়ে চলে গেছেন। আল মাহমুদ কি একটা কাজের জন্য বারান্দা ছিলেন, তিনি ওই রুমে ঢুকলেন, ঢুকার পরে বাথরুমে গেলেন। তখন শামসুর রহমান আমাকে বললেন, আমি উপস্থিত ছিলাম, যে তোমার ব্যাগ কোথায়? আমি বললাম যে পাশের রুমে। তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এসো, ওই ব্যাগটা তোমার রুমে নিয়ে যাও। আমি তো ওই কথায় মানে সায় না দিয়ে আমার উপায় নেই। আল মাহমুদের ব্যাগটা আমার রুমে নিয়ে গেলাম এবং আমার ব্যাগটা ওখানে নিয়ে আসলাম। আল মাহমুদ রুম থেকে বেরিয়ে দেখে যে তার ব্যাগ কই, আমার গামছা তো লাগবে এখন। তখন শামসুর রহমান ঠাট্টা করে বললেন যে আপনি সাবান ব্যবহার করেছেন? আল মাহমুদ বলো হ্যাঁ। কি করলেন রটি দিয়ে? বলে যে এই তো এদিকে পিছন দিকে আমি ওইটা পরিষ্কার করলাম। এইরকম কৌতূহল। কিন্তু আল মাহমুদ ওই কৌতূহলের মধ্যেই তার একটা গভীর বেদনা আমি চোখে লক্ষ্য করলাম। সে দেখলো যে তার ব্যাগ নেই, কবি তো তিনি বুঝতে পারলেন, আমাকেও জিজ্ঞেস করলেন না, কিচ্ছু না বলে তিনি পাশের রুমে চলে গেলেন। এরকম অনেক ঘটনা ঘটেছে আসলে। আর ওই দিন আল মাহমুদ খুব ব্যাকুল ছিলেন যে রাত 9টা বেজে গেছে, রোজার দিনে। তিনি ভেবেছিলেন শামসুর রহমান তাকে আপ্যায়ন করবেন, কিন্তু সেই সুযোগ হয় নাই আর কি। তো আমরা ধীরে ধীরে রওনা দিলাম। এই যে শান্তিনিকেতনের এই ইভেন্টের পর শামসুর রহমান এবং আল মাহমুদের দেখা হচ্ছে, দুজন হয়তো বা জানতেন, দ্য ফার্স্ট রিঅ্যাকশন যেটা আপনি দেখেছেন, এক হচ্ছে ফিকে হয়ে গিয়েছে। আমি কলকাতার কথাই বলি যে ওই একই যাত্রায় আমরা গেলাম যখন কলকাতাতে, সত্যজিৎ রায় 19শে জানুয়ারি 1985 সালে সত্যজিৎ রায়ের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছে শক্তি চট্টোপাধ্যায়, ভাবুন। এবং শক্তি চট্টোপাধ্যায় আমাদের নিয়ে গেছেন শামসুর রহমান আল মাহমুদ এবং বাংলাদেশের আরও বেশ কয়েকজন কবি। নির্মলেন্দু গুণে ছিলেন এবং তার কন্যা মৃত্তিকা ছিলেন। তা আমরা সত্যজিৎ রায়ের বাড়িতে যখন গেলাম, একদম টাইমলি, বলাই ছিল 9 জন আমরা যাব। সত্যজিৎ দরজা খুলেই, এরকম 7 ফিট লম্বা সত্যজিৎ, উনি খুব হতভম্ব, এত জন, আমার তো বসার জায়গা নেই। উনি এই কথা বলে ফেললেন, আমরা খুব অবাক। এই কথা শোনার সাথে সাথে শক্তি চট্টোপাধ্যায় তার দরজা থেকে নেমে সিঁড়ি দিয়ে চলে গেলেন। পরে শুনেছিলাম তিনি ওই বাইরে গিয়ে
ধূমপান করেছেন এবং পায়চারি করেছেন এবং খুব বিরক্ত হয়েছিলেন সত্যজিতের কথায়, কারণ আগেই বলা ছিল 9 জন যাবেন। আচ্ছা, তারপরে বসতে দিলেন আমাদের, উনি এদিক ওদিক, তা আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি এবং সিনিয়র যারা কবি তারা বসে আছেন। রুবি রহমান ছিলেন। সত্যজিৎ কোনো কথা বলেন না, উনি গালে হাত দেওয়া, সেই দূরে ইনফিনিটি তাকানো জানলা দিয়ে, 1 বিশপ লেফ্রয় স্ট্রিটের সেই ব্রিটিশ আমলের তৈরি বাড়ির বিশাল সেই জানালা দিয়ে, সেই সব বাড়ির ছবি তো আমরা দেখেছি অনেক। সত্যজিৎ কোনো কথাই বলেন না, আমরা সত্যজিতের কথা শোনার জন্য গিয়েছি। শামসুর রহমান আল মাহমুদ কথা বলেন, উনি বলেন হ্যাঁ এবং হ্যাঁ তাই তো, হ্যাঁ দেখেছি, বাংলাদেশে গিয়েছি। হঠাৎ করে তখন নীলমলেন্দু গুণ তিনিও বিরক্ত হয়ে বললেন, আপনি বাংলাদেশের কবিতা পড়েন? হ্যাঁ পড়ি, পেলে পড়ি। তখন নীলমলেন্দু গুণ ধরলেন যে আমরা কিন্তু পশ্চিমবাংলার একটা তরুণতম কবির নাম জানি, তাদের বই পড়ি, আর আপনি পেলেই পড়েন, আপনি তো একজন লেখক, আপনার লেখক পরিবার থেকে আপনি এসেছেন। তখন খুব বিব্রত হলেন সত্যজিৎ রায় এবং আল মাহমুদ, তখন তার পরিচয় দিতে হলো, আমি আল মাহমুদ। আবার শামসুর রহমানের দিকে তাকালেন সত্যজিৎ রায়, শামসুর রহমান বললেন আমি কবিতা লিখি, এরকম আড়ষ্টতা একটা, মানে ওই পরিস্থিতিটা। এখন সত্যজিৎ রায় যে ইচ্ছা করে এরকম করেছিলেন, উনি আসলে এইরকম, উনি মন ভোলা মানুষ ছিলেন। নাসরিন মামুন, আপনার সাথে, আপনার কাছ থেকে গল্প শুনলে আসলে শেষ হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তবে একটু দর্শকদের বলতে চাই, 3 তারিখ এক্সিবিশন শুরু হয়েছে, আলিয়াস প্রসেসে যে 16 তারিখ অবধি চলবে। এই ক্ষণজন্মা মানুষগুলোর স্থির চিত্র যদি দেখতে হয়, চলে যেতে হবে আলিয়াস প্রসেসে। আপনাদের জন্য অপেক্ষা করছে এই আয়োজন। আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য। দর্শক ভালো থাকবেন সবাই, শুভ সকাল।